দেখে নিতে চাই গতকালকের খেলাফত মজলিস তারা একটি সংবাদ সম্মেলন করেছে, সেই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্লগাররা অবমাননা করেছে এই অভিযোগে শুক্রবার রাজধানী সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি দেয় ভারত। এই সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়, হামলা করা হয় গণমাধ্যম কর্মীদের উপর, করানো হয় মসজিদের কাছে। ভারতের অন্যতম শরীক খেলাফত মজলিস এই সংবাদ সম্মেলনে জানায় এসব দুষ্কৃতিকারীদের কাজ। জাতীয় পতাকা যেটা স্বাধীনতার প্রতি জাতীয় পতাকা, এটা পতাকা নিন্দা করি আমরা। এখন যেটা করা হয়েছে, দুই একটা জায়গাতে ঘটনা ঘটে গেছে, চাপ করে করতে পতাকা ঘটনা ঘটেছে, আমরা মনে করি যে আলেম ওলামাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। এখানে কিছু দুষ্কৃতী, বিশেষ করে সরকারি মহল যারা আমাদের আলেম ওলামাদেরকে বিতর্ক করতে চাচ্ছে, এরা এটা করেছে বলে আমরা আশঙ্কা করছি। এই ঘটনায় জামাত শিবির নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ ওঠে। তবে এই অভিযোগ অস্বীকার করে খেলাফত মজলিস মহাসচিব বলেন তাদের আন্দোলনের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। জামাত আর ওলামা একরামের মধ্যে পার্থক্য আছে, এরা বুঝতে হবে। ইসলাম আর জামাত এক জিনিস নয়, কিন্তু আনফর্চুনেটলি মিডিয়ার পক্ষ থেকে বিভিন্ন স্কুলে লেখা হচ্ছে জামাত পরিচয় দাঙ্গা জামাত আনো চলতেছে, এগুলো তো ঠিক নয়। নিজেদের মুক্তিযুদ্ধের প্রকৃত শক্তি দাবি করে খেলাফত মজলিস নেতারা জানান তারা শাহবাগে তারুণ্যের জাগরণের বিরোধী নন, তারাও চান প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার হোক। কিন্তু আমরা আগে বলেছি যুদ্ধাপরাধীর বিচার আমরা চাই, প্রকৃত যুদ্ধাপরাধী যারা তাদের বিচার সমস্যা। আমাদের মিছিল ছিল ব্লগার, নির্দিষ্ট কিছু ব্লগারদের বিরুদ্ধে বক্তব্য ছিল। আমরা এই গণজাগরণের বড় কোনো এই প্রোগ্রামে ছিল না। যেমন যদিও গণজাগরণের ওখান থেকে অনেক কিছু করা হয়েছে, আমার রাজধানী বন্ধ করে দিতে বলা হয়েছে, নানা কথা বলা হচ্ছে। জামাতকে নিষিদ্ধ করার বিষয়টি আইনের উপর নির্ভরশীল বলেও মনে করে এই দলটি। তারা আইনের দিক থেকে বাতিল করতে পারে, আইনে বাতিল আমার কাছে বলার কিছু নাই। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। আমাদের সাথে ডক্টর কাদের রয়েছেন। আপনারা যে বিষয়টি কালকে উল্লেখ করেছেন সেটি দিয়ে যদি শুরু করি যে ইসলাম এবং জামাতে ইসলাম এক নয়, কিন্তু আমরা দেখে এসেছি বাংলাদেশের বহু বছর ধরে ইতিহাসের এটি প্রমাণ যে জামাতে ইসলাম ইসলামের নামে রাজনীতি করছে। এটিকে কিভাবে দেখছেন সেটি শুনে নিয়ে। জামাত ইসলামী এবং ইসলাম এক নয়, এটা পরিষ্কার কথা। একইভাবে খেলার মধ্যে ইসলাম এক নয়, কিন্তু মনে রাখতে হবে ইসলাম হচ্ছে সবার আদর্শ। আমাদের রাজনীতি হচ্ছে ইসলাম ভিত্তিক রাজনীতি, জামাতের রাজনীতি হচ্ছে ইসলামের ভিত্তিক রাজনীতি করে। যেমন এখানে আমাদের সঙ্গে জামাতের কিছু বিষয় বিতর্ক আছে, এটি ভিন্ন কিছু আলোচনার বিষয় নাকি করলাম না। এই জন্যে জামাত ইসলাম এখন জামাত এবং ইসলাম বা আমি আমার দল বলতে পারেন যে আমার দল আর ইসলাম তো এক জিনিস না। আমার দলের নিজস্ব প্রোগ্রাম আছে, কর্মসূচি ইসলাম ভিত্তিক কর্মসূচির সঙ্গে, সত্য কথা। কিন্তু এটা তো ইসলামের সঙ্গে পরে মিলিয়ে ফেললে হবে না। কিন্তু একটু যদি একটা জিনিস খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে আপনারা যে জায়গাটিকে স্পষ্ট করার কথা বারবার বলছেন যে তাদের যে রাজনৈতিক অবস্থান, তাদের যে রাজনৈতিক সমর্থন বা তাদের যে এজেন্ডা রাজনৈতিক, সেটির সাথে আপনাদের কোনো মিল নেই। কোন জায়গায় আসলে বিরোধ? এই রাজনৈতিক এজেন্ডাটা কোথায় আপনারা মনে করছেন যে অভিযোগের জায়গা রয়েছে জামাত ইসলামের? প্রথম হচ্ছে যে জামাতের সঙ্গে মূল আমাদের পার্থক্য ধর্মীয়, পলিটিক্যাল, এটা আমরা বুঝতে হবে। এটা ধর্মীয় পার্থক্য। তারা আমরা যে বিজ্ঞ আমরা এটাই বলেন ধর্মীয় কিছু বিতর্ক আছে, কথাবার্তা আছে, রাজনৈতিক পার্থক্য এই অর্থ নেই। আর কিছু বিষয় আছে যে আমাদের সাথে পার্থক্য থাকতে পারে, যে আমরা 71 ইস্যুতে জামাতের মানে স্ট্যান্ডের কথা বলছি না, জামাত 71-কে যেভাবে মূল্যায়ন করে আমরা এটা মূল্যায়ন করি। তারা কিভাবে মূল্যায়ন করে? যেমন আমরা ছাত্র শিবির আমি করতাম, আপনারা অনেকে জানেন, এবং জামাতের সঙ্গে এই ইস্যুতে অন্যতম একটি ইস্যু ছিল 71-এর মূল্যায়নের প্রশ্ন বলেছিলাম। যাই হয়েছে আপনারা মূল্যায়ন করেন, ব্যাপারটা ভাবেন, কিন্তু সামহাও এটা আমরা রাজি হতে পারিনি। যে কারণে আমরা জামাতের সঙ্গে থাকি না, শিবিরের সঙ্গে থাকি না, আমরা বেরিয়ে সংগঠন করেছি। এটা হলো এক বিষয়। না, তারা তাদের স্ট্যান্ড, তারা যে স্ট্যান্ড তারা নিয়েছেন সেই সময় তাদের রাজনৈতিক স্ট্যান্ড ছিল, তারা মনে করেন তেমন সেটা পলিটিক্যাল স্ট্যান্ড তারা নিয়েছেন। অর্থাৎ 71-এ তাদের যে ভূমিকা সেটিকে তারা সঠিক মনে করেন, যেটির সাথে আপনারা একমত নন। ওই তো আমরা মূল্যায়নের কথা বলেছিলাম, সঠিক তারাই আমাদের বলতেন না, আমরা মূল্যায়ন করেন এটা যে কি ঘটেছে, কেন করেছে। তখন আমি যখন শিবির করতাম তখন কিন্তু শিবিরের সঙ্গে জামাতের কোনো আনুষ্ঠানিক কোনো সম্পর্ক ছিল না, আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না। আমরা স্বাধীনভাবে ক্যাম্পাসে কাজ করতাম, জামাত আশা করতো যে আমরা তাকে সাহায্য করবো, কিন্তু আমরা করিনি। এক পর্যায়ে এই বিরোধ সৃষ্টি হয়েছে যে আমরা এখনো মনে করি
ছাত্র সংগঠনকে স্বাধীনভাবে কাজ করতে হবে। আপনি বলছেন যে শিবিরে আপনি ছাত্র শিবির করতেন এক সময়, কিন্তু আমরা জানি যে জামাত ইসলামের অনেক নেতাই সে সময় ইসলামী সংঘ করতেন একাত্তর বা একাত্তরের পূর্ববর্তী সময়, তো সেইটার সাথে আপনার কোনো সম্পৃক্ততা? না, ওই যে মেজর কর্তৃক সংঘ করতেন, কেমন আমরা শিবির করতাম। আমি আজকে আপনার কাছে আবার নিশ্চয়ই আসবো। মৌলানা মেজবাহুর রহমান চৌধুরী, আমি যে জায়গাটি থেকে শুরু করেছিলাম যে জামাতে ইসলামী যেই ধরনের নৈতিক এবং রাজনৈতিক ভূমিকা এবং অবস্থান নিয়েছেন সেটিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি বহুদিন থেকে এই বিষয় নিয়ে কথা বলে আসছি যে জামাতে ইসলামের যে আচরণ স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার পূর্ব থেকেই এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার তাদের থাকা উচিত হয়নি। পৃথিবীর যেখানেই আমরা দেখি যেভাবে আপনার মানুষকে এই ফ্যাসিস্ট রাজনৈতিক কায়দায় জব্দ করা হয়েছে, হত্যা করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, এই সমস্ত যারা যুদ্ধের সময় এই কাজগুলা করে যুদ্ধ অপরাধী কিংবা মানবতা বিরোধী খেতাবে আখ্যায়িত হয়, তাদের স্ব দেশে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়েছে। যেমন আমরা জার্মানির দিকে দেখতে পাই, ইটালিতে আমরা লক্ষ্য করলে একই অবস্থা দেখবো যে ইটালির গেস্টাপো বাহিনী নামে কোনো বাহিনী এখন নাই, জার্মানিতে এখন কোনো নাৎসি বাহিনী নেই। কিন্তু আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে জামাত আত্মগোপন করেছিল, তাদের সব নেতা কর্মীরা দেশে বিদেশে তারা আত্মগোপনে ছিল। অধ্যাপক গোলাম আজম সাহেব তাদের প্রধান নেতা, তিনি লন্ডনে ছিলেন। আরো কিছু নেতা যারা লন্ডনে, সৌদি আরবে, আপনার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে তারা ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরে সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দিতে বিলম্ব করেছে, সবাই জানেন। 1976 ইংরেজি 75 আগে পর্যন্ত সৌদি আরবের সাথে বাংলাদেশের তেমন কূটনৈতিক সম্পর্ক ছিল না। এই সুযোগটা পুরাপুরি জামাত ইসলাম গ্রহণ করে ওইখানে তারা বিভিন্ন অপপ্রচার চালায় যে বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, কোরআন শরীফ নাই এখন ঘর থেকে বাইর করে দেওয়া হচ্ছে। এই কথা বলে তারা বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করে, এই টাকাগুলো তারা বাংলাদেশে নিয়ে এসে ব্যবসা বাণিজ্য শুরু করে। আমরা এখান থেকে যদি দেখি যে তারা রাজনৈতিকভাবে জামাত ইসলাম নামে প্রথম যখন ইসলামিক দলগুলা করার সুযোগ পেল, তখন জামাত ইসলাম নামে তারা রাজনীতি করেনি, তখন আইডিয়াল নাম করে আরো কিছু ইসলামিক সংগঠন, মুসলিম লীগ, নেজামে ইসলাম, এদেরকে সাথে নিয়ে তারা রাজনীতি শুরু করে। এই যে ইসলামিক ছাত্র শিবির, তাদের পৃষ্ঠপোষকতায় যখন, যদিও আব্দুল কাদের বাচ্চিটা অস্বীকার করেছেন যে জামাতের নির্দেশে আমরা চলিনি, এই কথাটা সত্য নয়। এজন্য সত্য নয়, আপনি বলবেন, আমি বলার পরে বলবেন। 1977 সালে যখন শিবির তৈরি হলো, শিবিরের প্রথম নেতা হলেন ছাত্রসংঘের সাবেক একজন নেতা, তিনি হলেন মীর কাসেম আলী, প্রথম সভাপতি। তিনি ইসলামিক ছাত্রসংঘ করতেন। তো এই মীর কাসেম আলীর নেতৃত্বে ইসলামিক ছাত্র শিবির হওয়ার পরে যখন তারা শক্তি সঞ্চয় করতে পারলেন, তখন তারা আইডিয়াল ভেঙে দিয়ে সরাসরি জামাতের নেতাদেরকে দিয়ে গোলাম আজম সাহেবকে তারা সভাপতি করলেন, আমির করলেন। তখন উনি নাগরিকত্ব ছিল না বিদায় ভারপ্রাপ্ত আমির হিসাবে আব্বাস আলী খানকে দায়িত্ব রেখে তারা জামাতকে রিভাইভ করলেন, কাজ শুরু করলেন। এই জামাত ইসলাম এসে তাদের অর্থগুলাকে প্রথম তারা বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠার জন্য তারা ব্যবস্থা নেয় এবং এটা তারা খুবই লাভবান হয়। তো জামাত ইসলামের একটা দিয়েছিল আপনার এখানে রাজনীতির মধ্যে এবং ধর্মের মধ্যে তাদের একটা দিক ছিল যে তারা মূল স্রোতে, না ধর্মের মূল স্রোতে তারা ছিল, না রাজনীতির মূল স্রোতে তারা ছিল। 1941 ইংরেজিতে ভারতের হায়দ্রাবাদে জামাত ইসলাম যখন প্রতিষ্ঠা হয়, তখন ভারতের সকল আলেমরাই এই দর্শনটার বিরোধিতা করতেন ধর্মীয় দিকে এবং রাজনৈতিক দিকে। আপনার অবগতির জন্য একটা জিনিস, একটা ঘটনা আমি বলতে চাই। ভারতের বেশিরভাগ আলেম ছিলেন ভারত স্বাধীনতার পক্ষে, তারা সংগ্রাম করতেন, তারা রক্ত দিয়েছেন। না, আমি এই কথাটা বলি আপনাকে, কিন্তু মৌলানা মৌদুদী সাহেব রাজনীতি করতে গিয়ে তিনি প্রথমেই যে বক্তব্য রেখেছিলেন, তিনি বলেছিলেন ভারত কয় ভাগে ভাগ হলো, স্বাধীন হলো কি হলো না এটা আমার দেখার বিষয় না, আমি চাই ভারতে হুকুমতে এলাহি প্রতিষ্ঠা করা। তখন ভারতের যে মূল ইসলামের মূল স্রোতের আলেম যারা, যাদেরকে সারা ভারতবর্ষের মধ্যে যারা বরেণ্য ছিলেন, তারা বললেন যে এই লোকের মতলব ভালো নয়, খারাপ। তিনি এখন এই যে আমাদের যারা দখলদার ব্রিটিশ, তাদের সহযোগিতায় তিনি এই দলটা করেছেন। এজন্য এখন উনি চাচ্ছেন ভারতে হুকুমতে এলাহির কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে উনি দাঙ্গা সংগঠিত করার পরিকল্পনা করেছেন। তাকে তারা রাজনৈতিকভাবেও প্রত্যাখ্যান করেন, ধর্মীয়ভাবেও প্রত্যাখ্যান করেন। এই এখন যারা আমাদের দেশের আলেম ওলামারা, তারা ওই আলেমদেরই উত্তরসূরি।
তারা জামাতকে গ্রহণ করতে পারেনি। আমি আপনার এই সব প্রসঙ্গে আরো অনেকবার করে আসবো এবং আপনি খুব স্পষ্ট করেই বলছেন যে 1971 সালের পর আপনি আপনার মতামত দিয়েছেন যে জামাত ইসলামী স্বাধীন বাংলাদেশে রাজনীতি করাটাকে আপনি সঠিক বলে মনে না, করেন না। সঠিক নয়। আমি আবারও এই প্রসঙ্গে আসতে চাই আজকের প্রেক্ষাপটে। কাদের আমি আপনার কথা শুনছি, বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, যে ছোট্ট একটি বিরতি নিয়ে ফেরত আসছি, আরো অনেক কিছু শুনবার আছে। একাত্তর মঞ্চে আরো একবার স্বাগত। আমার নাম একবার চৌধুরী। আমি যেই জায়গাটা আপনার কাছে ছিলাম সেখান থেকে একটা ছোট মন্তব্য নিয়ে আমি ডক্টর কাদের কাছে যাব। সেটি হলো, আপনি বারবারই বলছেন যে 71 পরবর্তী স্বাধীন বাংলাদেশে আপনি মনে করেন না যে জামাত ইসলামীর কোনো রাজনীতি করার অধিকার আছে। আজকে যখন শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের সংগঠন হিসেবে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে, বিশেষ কিছু অপরাধের অভিযোগে তাদের সংগঠনের যে ভূমিকা ছিল সেই ব্যাপারে তাদেরকে নিষিদ্ধ করার দাবি আসছে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, শাহবাগের তরুণদের এই দাবি প্রথম দিন থেকে তো আমরা তাদের সাথে দ্বিমত করিনি। তারা যুদ্ধ অপরাধীদের বিচার চেয়েছে। আপনি জানেন যে যুদ্ধ অপরাধীদের নামের তালিকা আমরা প্রকাশ করেছি 2006 সালে, কোর্টে সাক্ষী দিয়েছি, এই ট্রাইব্যুনালে অনেক পাত্রপত্র দিয়েছি আমরা, আর অনেক ইনফরমেশন যুদ্ধপরাধীর ব্যাপারে আমরা দিতে পারছি। আমরা চাই তাদের বিচার হোক। তরুণরা যখন এই বিচার চাইলেন, দেখা গেল যে বাংলাদেশের সকল ধরনের মানুষ তাদের এই দাবির সাথে তারা একাত্মতা ঘোষণা করেছেন। এটা তো চাই আমরা। আমি ডক্টর কাদের কাছ থেকে শুনে নিতে চাই, এই যে তাদের তরুণদের এই দাবির সাথে কোনো না কোনো ভাবে, আমি সেটিকে সেই প্রসঙ্গে পরে আসছি, ইসলামকে মেলানোর একটা চেষ্টা করা হচ্ছে যে তাদের এই দাবির সাথে ইসলাম বিদ্বেষের একটা সম্পর্ক আছে, সেটি কেমন বলে মনে করছেন? প্রথম হচ্ছে যখন শুরু হয় এই কয়েকটা দিন পর্যন্ত আমরা অবজার্ভ করলাম, আর আমরা অবজার্ভ করতেই হচ্ছে। সেখানে ইতিমধ্যে জানা গেল যে এটা শুরু তারা করেছেন ডাক্তার ইমরান সাহেব, উনি ছাত্রলীগের ছেলে, স্বাধীন সাথীদের ডাক্তারের জন্য। যদি উনি বলেন যে উনি সাথীদের সাথে কোনোভাবে যুক্ত নন, যাই উনি কাউন্সিলর ছিলেন, এটা ওই সকল লাভ কি? আচ্ছা, হ্যাঁ, কেমন উনি বগুড়াতে মেডিকেল কলেজের প্রধান ছিলেন ছাত্রলীগের, কাজে এটা বলতে হবে না। এরপরে রাজীব সাহেব, তারপরে আপনার লাকি যে মেয়েটা, এরা মৈত্রী ব্রাত্য মৈত্রী লোক, লাকি এরা হচ্ছে লেখক শিবির বা এই গ্রুপের লোক। যখন আমরা জানলাম যে এটা হচ্ছে আলট্রা বাম এবং আলট্রা সেকুলার গ্রুপের অর্গানাইজ করছে, এবং প্রথম দিকের প্ল্যানটা সামান্য মনে হচ্ছে প্ল্যানটা ছিল যে ওই যে বামপন্থীরা বলে তৃতীয় শক্তি সৃষ্টি করতে হবে, বিরাজনীতিকরণ, তৃতীয় শক্তি সৃষ্টি করে তারা বলছে যে আওয়ামী লীগের বাইরে কিছু করতে হবে, কমিউনিস্ট যারা বলে বেড়ায়, এটার একটা কারো কারো প্ল্যান ছিল। ইতিমধ্যে আওয়ামী লীগ বুঝতে পারে, আওয়ামী লীগ আমরা যদি এই প্ল্যানটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, আমরা সেই বিতর্কে যেতে চাই না। সেই যখন তারা মনে যখন ইতিমধ্যে আওয়ামী লীগ বুঝতে পারলো যে কিছু রেসপন্স হলো, প্রথম ইস্যুটা যখন আসলো রেসপন্সটা হলো, কিছু রেসপন্স হলো, তারপরে তারা এটা কবজা করার প্ল্যান নিল। ডাক্তার নেতা নিজের লোক, তারা তখন বিভিন্ন ম্যানিপুলেশন করে এটাকে তারা নিজের করে নিল। এখন তো ইমরানি হচ্ছে নেতা করে, রিয়েলি সমস্ত বক্তৃতা ইমরানি বক্তৃতা করে, ফাইনাল বক্তৃতা ঘোষণা করে। অর্থাৎ আপনি মনে করছেন যে শাহবাগের এই গণজাগরণ মঞ্চ সরকারেরই একটি বর্তমান অবস্থা দাঁড়িয়েছে, এটা হচ্ছে সরকারের রক্ষণাবেক্ষণের অধীনে, সুরক্ষার অধীনে, সরকারের কুকীর্তি, কেলেঙ্কারি, হলমার্ক, ডেস্টিনি, তারপরে এই সমস্ত যে শেয়ার মার্কেট, আমি আপনার কথা পদ্মাসিত আসার পরে কিন্তু সরকার দেখা যায় পড়ে গেল। আমি আপনার কথাটি মেনে নিয়ে আপনাকে প্রশ্নটি করছি যে এই মঞ্চে যদি সরকারের পাতানো মঞ্চও হয়ে থাকে, সেখান থেকে যে দাবিটি উঠছে সেটি হচ্ছে যুদ্ধাপরাধীদের ফাঁসি বা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি, সেটির সাথে আপনারা কতটা একমত? প্রথম কথা হচ্ছে যুদ্ধাপরাধ বলতে যদি যুদ্ধাপরাধ যখন আইনই নাই, মানবতা বিরোধী অপরাধ, মানবতা বিরোধী অপরাধ যদি কেউ করে থাকে, যে নির্দিষ্ট অপরাধগুলো প্রকৃত অপরাধ যদি করে থাকে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা একবারও বলেছি। কিন্তু কথা হচ্ছে একজন লোককে ভিক্টিমাইজ করবেন আপনি, তার প্রপার আপনি করবেন, কিছু করবেন না, ফেক কথা বলবেন, সাক্ষী পাওয়া যায় না, সাক্ষী ধরে হারিয়ে যায়, আসে না, আবার পুলিশ যা বলে তাই সাক্ষী হয়ে যাচ্ছে, এগুলো এখন ট্রাইব্যুনালের ইচ্ছা হয় না। দেশে বিদেশ থেকে ট্রাইব্যুনালে আপত্তি করা হয়েছে এবং সরকারি বলা হচ্ছে আমরা সচ্ছলতা দেখতে চাই। আমার প্রশ্নটিকে যদি আবারও আমি একটু আপনার কাছে করি, একটু নির্দিষ্ট করে করি, আপনি যেটি বলছেন সেটি হচ্ছে ট্রাইব্যুনালের ব্যাপারে আপনার কাছে দ্বিমত আছে, অভিযোগ আছে, আস্থাহীনতা আছে। আমি যদি সেই জায়গাটিতে না যাই, শাহবাগের গণজাগরণ মঞ্চেও কিন্তু এমন একটি জায়গা থেকে শুরু করেছে যখন কাদের মোল্লা
তারা তাহলে তারা গঠনের কাঙ্ক্ষিত অবস্থা তাদের আছে। কাঙ্ক্ষিত তারা কাঙ্ক্ষিত যে রায়টি সেটি পায়নি। সুতরাং সেই ট্রাইব্যুনাল নিয়ে আপনার প্রশ্ন আমাদের সেটি- আপত্তি, তাদের আপত্তি, গভর্নমেন্টের আপত্তি, সেই- তাহলে আমরা এমনি কথা বলে সেই প্রসঙ্গটি অন্য জায়গায়। আমি বলছি যে তাদের যে জি। দাবি এটি এই মুহূর্তে যে যুদ্ধাপরাধীদের বিচার হতে হবে, সেটি সর্বোচ্চ শাস্তি হতে হবে, সেই দাবিটি আপনাদের গতকালকে বলেছে যে গণজাগরণ মঞ্চের সাথে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা বলেছিলাম আমাদের প্রোগ্রামটা বাংলাদেশের বিরুদ্ধে ছিল না। আমাদের গতকাল আমরা খেয়াল করে শুনতে হবে কথাটা কি বলেছিলাম। আমরা বলেছিলাম গত শুক্রবার যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামের উদ্দেশ্য কিন্তু গণজাগরণ ছিল না, শাহবাগত ছিল না, এটা ছিল ওই যে দিকে দাবি আমাদের ছিল। আমাদের বক্তব্য, পরিষ্কার বক্তব্য, যুদ্ধাপরাধী বিচার এবার যুদ্ধাপরাধীর প্রকৃত যুদ্ধে যারা, এদের আপত্তি আমাদের নাই, এবং আমরা চাই তাদের বিচার হলে কোনো আপত্তি করার কথাও না। তবে এই বিচারটা হতে ভালো বিচার হতে হবে, আমি এই এক কথা। মোট কথা আপনাদের গণজাগরণ মঞ্চের থেকে আপনাদের যে দাবিটা আছে তার মূল ভিত্তির সাথে আপনাদের কোনো নৈতিক দ্বিমত নেই। যুদ্ধাপরাধীর বিচার আপনারা চান না, বিচার চাই আমরা, এগুলো শর্ত ভালো বলেছেন আপনি। ওরা যেভাবে বলছে কথা আসছে যে ফাঁসি চাই, সবাই ফাঁসি দিতে হবে, এটা বিচার হলো? বিচারে ফাঁসির উপর আবার বিচার ফাঁসি আপনি চাচ্ছেন, বিচার কোর্টে বিচার রায় দেবে, রায়ের যারা তারা আইনত মনে করে তারা রায় দেবে। আপনি কিন্তু চাপ সৃষ্টি করতে পারেন, আপনি দাবি করতে পারেন একটা মিছিল করে জানাই যে আমরা চাই, কিন্তু আপনারা চাপ সৃষ্টি করেছেন এবং গভর্নমেন্টকে চাপ সৃষ্টি করেছেন না। কেমন আবার গভর্নমেন্টের কাজে লাগাচ্ছে, নিজের বেতন টাকার জন্য কাজে লাগাচ্ছে, সমস্যা হচ্ছে এখানে। আমরা আবারও আসবো আপনার কাছে এবং আবার এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো। তবে আমরা এই মুহূর্তে মৌলানা ফরিদউদ্দিন মাসুদ, শোলাকিয়া ঈদ জামাতের ইমাম, তিনি আছেন আমাদের সাথে, চেয়ারম্যান ইসলামী গবেষণা পরিষদ, তিনি আছেন আমাদের সাথে যোগ দিচ্ছেন বারিস্তা থেকে। মৌলানা ফরিদউদ্দিন মাসুদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, এবং আমাদের যে প্রসঙ্গটি ছিল এতক্ষণ আমরা যেটিকে আলোচনা করছিলাম যে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে যে দাবিটি তোলা হয়েছে যে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেই যুদ্ধাপরাধীদের সাথে ব্যক্তি এবং সংগঠন দুটি বিষয়ে এই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে যারাই এই ধরনের অপরাধগুলো সংগঠন করেছেন। এই ব্যাপারে আপনার মতামত কি? সেক্ষেত্রে জামাতে ইসলামীকেও নিষিদ্ধ করার দাবি তারা করছেন। দৃষ্টিতে যুদ্ধ করা মহাপাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে যুদ্ধ অপরাধীদের কঠোর শাস্তি দিয়েছেন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে ওবাইদুল্লাহের আলোচনা বিষয়টা সবিস্তার করেছেন। সুতরাং একজন মুসলমান যুদ্ধ অপরাধের বিচারের ক্ষেত্রে পোষণ করবে, এটা আমার মনে হয় না। বরং অপরাধীকে শাস্তি না দেওয়াটাও একটা অপরাধ। এক প্রসঙ্গে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে অপরাধীদের ক্ষেত্রে তোমাদের মধ্যে যেন নমনীয়তা প্রদর্শিত না হয়। সুতরাং তাদের শাস্তি প্রমাণিত হওয়ার পরে, তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে শাস্তি ইসলামের দৃষ্টিতে অবশ্যই হতে হবে। আমি যদি একটু ছোট করে আপনার কাছে জানতে চাই যে এই যে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে যে দাবিটি এসছে এখন, সেটিকে কি কোনোভাবে ইসলাম বিরোধী বলে মনে করছেন আপনি? কারণ এটি নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। মৌলিক দাবি তাদের যুদ্ধ অপরাধীদের বিচার, এই ক্ষেত্রটা ইসলাম বিরোধী নয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন আশা করছি। আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, সেজন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর আব্দুল কাদের কিছু যোগ করতে চাইছেন আপনার কথা শুনে মনে হচ্ছে। উনি যে কথা বলেছেন বিচারের ব্যাপারে তো ইসলামের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, এটা মনে রাখতে হবে। ইসলাম এটাও বলেছে, এটাও বলেছেন যে দোষী প্রমাণিত হওয়ার পর, নিশ্চিত হওয়ার পরই শাস্তির প্রশ্ন ওঠে। কিন্তু যদি সন্দেহজনক হয়, ম্যানিপুলেশন হয়, তাহলে কিন্তু এই সময় স্কোপ ইসলামে রাখা হয়েছে। কারণ নির্বাক ব্যক্তি একজন দোষী ব্যক্তি মুক্তি পেয়ে গেল, এটা গ্রহণযোগ্য ইসলামের দৃষ্টিভঙ্গি। দোষী প্রমাণিত না হলে তো শাস্তি হওয়ার কোনো জায়গা নেই। দোষী ব্যক্তি যদি ভুলের কারণে, বিচার ভুলের কারণে হতে পারে, সাকিব ভুলের কারণে হতে পারে, দোষী ব্যক্তি যদি না পেজা তাও ভালো,
নির্দোষ ব্যক্তি কোনো অবস্থা শাস্তি না পেতে পারে এর যুগ করতে হবে। ইসলামের খেয়াল রাখতে হবে এটা। নির্দোষ ব্যক্তি তো কোনো শাস্তি না পায়, নির্দোষ ব্যক্তি যিনি তিনি এটা কোনো অবস্থা শাস্তি না পেতে পারে। এটা করতে যদি দোষী ব্যক্তি কোনো বাদ পড়ে যায় তাও গ্রহণযোগ্য। আমি মনে করি জি আমি একটু আপনার কাছ থেকে ওনার কাছে যেতে চাই। বলবো ওনার একটা কথা উনি বলেছিলেন যে শিবিরের প্রসঙ্গ, যে উনি আমি জানি না, আমি সত্য বলছি না, আমি নিজে শিবির করেছি, আমি জানি শিবির আপনারা আমলে আপনাদের কথা আমরা বলি না, আমার আপত্তি আমি করবো না। শিবির হওয়ার পরে শিবির ইন্ডিপেন্ডেন্ট কাজ করার চেষ্টা করেছে, অ্যাটলিস্ট আমি থাকা পর্যন্ত। এটা এরপরে তারা হয়তো চেঞ্জ হয়েছে বলতে পারি, কিন্তু এই জন্য আমি মনে করি এটা অসত্য বলি না। আপনাদের প্রথম সভাপতির ব্যাপারে আমার সভাপতি তো হতে পারে, সভাপতি তো ওই কাহিনী তখন আপনার লেখালেখি করে জানানো হলো। আমার তো কথা এটাও যে সভাপতি বলতে হাজার হাজার মামলা আপনারা বলতেছেন, এই যে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মানে দুনিয়া 300 মানুষ খুন করে ফেলতে বলছেন আপনারা। এই মোল্লা সাহেব তো ইউনিভার্সিটি পড়তেন, এটা আমরা বক্তৃতা করতেন 73-4 আমরা বলছি না, সাক্ষীরা এসে বলছে। যাই হোক 73 বক্তৃতা করতেন, তিনি হলে বক্তৃতা করতেন ইয়ের মসজিদের মধ্যে, প্রতি শুক্রবারে বক্তৃতা করতেন। তখন ওই চৌধুরী অভিযোগ করেন যে মোল্লা সাহেব তো নভেম্বরে তিনি ভর্তিছেন ইউনিভার্সিটিতে, বা 13 নম্বরে ভর্তিছেন, 73-74 ওনাকে বক্তৃতা করে বেড়াচ্ছেন, তো অভিযোগ করে না। কাজে এই জন্য সন্দেহের বিষয় মনে লাগছে। ডক্টর কাদের 73-74 প্রেক্ষাপটটি ভিন্ন ছিল এবং সেটি নিয়েই আসলে এখন আন্দোলনকারীরা বারবার বলছেন যে 73-74 এবং পরবর্তী সময়। ডক্টর কাদের আমি একটু যে প্রশ্নটি আমার মনে হচ্ছে, আপনি যেটি বলছেন যে তখন তো কেউ এই অভিযোগ তুলে নিয়ে যায়, আপনি কি মনে করেন তার মানে কাদের বিরুদ্ধে মোল্লার বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো তোলা হচ্ছে সেগুলো সব ভুল অভিযোগ? বলছেন আপনি কি মনে করছেন? আমার যে সমস্ত রিপোর্ট আসছে পত্রিকায় এটা আরোপ করা হচ্ছে। আপনি কি মনে, আমি একদম ব্যক্তিগতভাবে আপনার মতামতটা জানতে চাই, আপনি কি মনে করছেন যে এই অভিযোগগুলো সব মিথ্যা বানোয়াট? প্রথম কথা হচ্ছে যে 71 সালে খুন খারাপি হয়েছে, ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে, সন্দেহের কথা না। আমাদের এলাকাতে আমি দেখেছি বাড়িঘর পড়ানো হয়েছে, কত সত্য করেছে, কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে জেনারেল ফর্মের কথা, সত্য ওই ব্যক্তি করেছে কিনা এটা তো আলোচনার সাপেক্ষে। এবং আমি আপনার ব্যক্তিগত একটি মতামত জানতে চাচ্ছি, যদি আপনি সরাসরি প্রশ্ন উত্তর দিয়ে, আপনি কি মনে করেন যে কাদের মোল্লার বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো আনা হচ্ছে তার সবগুলো মিথ্যা এবং বানোয়াট? আমি বলছি না যে আমার প্রশ্ন জবাব না, কিন্তু আমি পাচ্ছি না, আমি কনফিউজ রিয়েলি। এই অর্থে কনফিউজ যে লোকটি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সে বক্তৃতা করে বেড়াচ্ছে, এই সময় একটি অভিযোগ করা হয় না, এত মার্ডার করার পরে আপনি মনে করছেন মিথ্যা এবং বানোয়াট? কনফিউজ। আপনি খুব নিশ্চিত? আমি নিশ্চিত না। অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ওয়েলহাম, উনি প্রেসিডেন্ট থাকা অবস্থা ওনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ উত্থাপন হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি এটা করছেন, এমন কিছু অভিযোগের এর থেকে নিরপেক্ষ আদালত আর হতে পারে না। তারপরেও এখানে আপনার যে বিচার, যে রায় আদালত দিয়েছে, আপনি দেখছেন যে দেশের মানুষ সর্বোচ্চ রায় চায়। আমরা আদালতের প্রতি শ্রদ্ধা রাখি, আদালত যে রায় দিবে এইটা আমরা মেনে নেই। কিন্তু যারা মানে সাফাই যাচ্ছেন এখন অনেক কথা বলে যে এত সালে করা হলো না কেন, এত সালে করা হলো না কেন, এখানে বিভিন্ন সাল উল্লেখ নয়, ইসলামেও আছে, আইনেও আছে যে অপরাধী যখনই, যেমন একজনের পিতাকে একজন খুন করছে, পিতা তো খুন হয়েই গেল, এই পিতা আমাদের এই আলোচনার বিষয় কি, যেটি নিয়ে বারবারই ওনারা বলছেন যে এই শুক্রবারের যে ঘটনা, সেই ঘটনার সাথে আলেমদের কোনো সম্পর্ক নেই, মৌলানা মেজবাউর রহমান চৌধুরী সেরকমটা বলছেন। এবং আরো একটি বিষয় যেটি ডক্টর কাদের আপনারা চাচ্ছেন, সেটি অনেকটাই মদতপুষ্ট এবং যুদ্ধাপরাধী বলে যাদেরকে অভিযোগ করছেন আপনারা, বা শাহবাগের গণজাগরণ মঞ্চে যারা একমত প্রকাশ করেছেন, তারা সবাই যে বলছেন যে তাদের মধ্যে তাদের ভূমিকা সম্পর্কে এটা তুলে দিচ্ছেন, আপনি এই ব্যাপারে কি বলবেন? প্রথম বক্তব্য হচ্ছে যে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে আমরা যে আন্দোলনটি শুরু করেছি, এটি কোনো ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয়। যুদ্ধাপরাধী
যারা ধর্ম, ব্যবসা, ধর্ম ইসলামকে এবং অন্য সব ধর্মকে, তাদের বিরুদ্ধে আন্দোলনটি। 1971-এর মহাকাব্যিক মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলাম কিন্তু ধর্মকে আশ্রয় করে হত্যা করেছে এবং মুক্তিযোদ্ধাদেরকে তারা নানাভাবে নানা নেতিবাচক উপমায় তারা তাদেরকে বিশেষায়িত করেছে। মুক্তিযুদ্ধের পরেও আমরা দেখেছি যে এই জামাতে ইসলাম, সন্ত্রাসী বাহিনী, ইসলামী ছাত্র শিবির, এটা সুস্পষ্ট যে আজকে যেটি ইসলামী ছাত্র শিবির সেটি কিন্তু 1971 সালে ইসলামী ছাত্র সংঘ ছিল এবং ইসলামী ছাত্র সংঘ থেকে ইসলামী ছাত্র শিবির আদর্শগতভাবে কোনো পার্থক্য তার নেই। এবং ইসলামী ছাত্র সংঘ যেমন, তার সবচেয়ে বড় প্রমাণটি হচ্ছে যে আমাদের এখানে কাদের সাহেব যে কথাটি বললেন যে তিনি যুদ্ধ অপরাধ, কাদের মোল্লা যুদ্ধ অপরাধী কিনা এটা নিয়ে তিনি সন্দিহান। আসলে দুঃখিত, আসলে এই ব্যাপারটি বলার পর কিন্তু আমি পরিষ্কার হয়ে গিয়েছি যে বায়োলজিতে আমরা পড়তাম না শনাক্তকারী বৈশিষ্ট্য, আমি তিনি আসলে শনাক্ত করে ফেলতে পেরেছি যে তিনি আসলে কোন জায়গাটা, হ্যাঁ তিনি কিন্তু আসলে ঠিক আলেম সমাজের প্রতিনিধিত্ব করছেন কিনা এই জায়গাটিতে আমি একটু সন্দিহান। কারণ কোন আলেম যিনি ইসলামী চিন্তাবিদ তিনি কিন্তু কখনোই প্রজ্ঞাবান ব্যক্তি, তিনি কিন্তু কখনোই ইসলামের নামে গণহত্যাকারী, ইসলামের নামে নারী নির্যাতনকারী এরকম কাউকে কখনোই সমর্থন করতে পারেন না। এবং আরেকটি বিষয় হচ্ছে তিনি তার বক্তব্যের একটি জায়গায় তিনি এরকম কথা বলেছেন যে এখানে যারা আন্দোলন করছে তারা বামপন্থী, এ ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যে গণমাধ্যমগুলো গত 5 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত এই শাহবাগ মুভমেন্টটাকে কভার করছে, কোন জায়গায় বলা হয়েছে যে এটি আওয়ামী লীগের আন্দোলন, কোন জায়গায় বলা হয়েছে যে বামপন্থীদের আন্দোলন? সব জায়গায় বলা হচ্ছে এটি গণতরঙ্গ এবং ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, সাধারণ জনগণ সবাইকে একীভূত করে আন্দোলনটি তৈরি করা হয়েছে। তিনি যে প্রসঙ্গে কথাটি বলেছেন, যে জায়গাটি থেকে তিনি কথাটি বলেছেন, সেটি কিন্তু একটি নির্দিষ্ট পত্রিকায় এসছে, মানে আমার দেশ পত্রিকায় তিনি এই কথাগুলো তিনি খুঁজে পেয়েছেন, সেখানে তিনি এই কথাগুলো তিনি আমাদেরকে বলেছেন। তো যারা সেখানে উপস্থিত হন নাই তারা তো সেখানে উপস্থিত হন নাই, তারা তো দেখেন নাই যে আমরা গণজাগরণ মঞ্চ থেকে কি বলছি। গণজাগরণ মঞ্চ থেকে 2013 সালের 5 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ইসলাম ধর্ম সহ যে কোনো ধর্মের বিরুদ্ধে একটি বক্তব্য দেওয়া হয়নি। আমরা বারবার বলেছি সকল যুদ্ধাপরাধী, কাদের মোল্লা সকল যুদ্ধাপরাধী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। দ্বিতীয়ত জামাত শিবিরের মতো এরকম নৃশংস সংগঠনের রাজনীতি করার অধিকার। আমি আসবো আপনার কাছে নিশ্চয়ই যদি সময় পাই। ডক্টর কাদের, আমি একটি প্রশ্ন রেখে আপনার কাছে নিতে চাই। আপনি বলছেন যে আপনাদের এই শুক্রবারের যে আপনাদের যে বিক্ষোভ ছিল, প্রতিবাদ ছিল, সেটি ছিল একেবারেই আলেম ওলামাদের এবং অহিংস, কিন্তু আমরা জানি যে কাটাবন মসজিদ থেকে পুলিশ 2জন পাকিস্তানি জঙ্গিকে আটক করেছেন, তারা আন্দোলনরত ছিলেন। তো এরা কোথা থেকে আসছেন? অনুপ্রবেশকারী এরা কোথা থেকে আসছেন? কথা বলতে হচ্ছে যে ছেলেটিকে অ্যারেস্ট করেছে, যেমন এই যে কে আলম, নূর আলম ছেলেটার নাম, সে হচ্ছে ব্রিটিশ নাগরিক, বাংলাদেশে বাড়ি, কত মনে রাখতে হবে। এবং উনি বিখ্যাত পীর, উনি আমার এলাকায় বাড়িটা বিখ্যাত পীরের ছেলে, উনি আসছিল নামাজ পড়তে, তাকে আপনার বাংলাদেশে পাকিস্তানি মানে জঙ্গি। তো এটা আনফর্চুনেট কথা বলছি। আপনি একজনের কথা বললেন, আরেকজন আমি তো ছবি দেখি না, কিন্তু আমি ছবি দেখেছি। আরেকজনকে তো বলেন তিনি পাকিস্তানের না, ওই তো যে মেইন ব্যক্তি তাকে ফোকাস করলেন সেই পাকিস্তানের না, সে হলো বাংলাদেশি এবং ফিলিপিন বাড়ি। দুজনই পাকিস্তানি, সরকার থেকে দুজনকেই পাকিস্তানি নাগরিক বলে তাদের নাগরিকত্বের পরিচয় বলেন। তার এলাকায় একটা সম্মেলন ছিল, এই সম্মেলনে এসে বাড়িতে আসছে। এরপর বিষয় হচ্ছে যেটা আমরা বলছেন যে আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছে, আমি আগে বলেছি 2টো দাবি আমাদের ছিল। উনি যে দাবি আজকে বলেছেন আমাদের কথা যে আমাদের কোনো কিছু বলিনি আমরা, ওনাদের 6 দফা দাবি আছে। আমি বারবার বলছেন যে সময় নেই এখন, ওনারা কি বোঝাচ্ছেন, ওনারা যে যারা এটা বলে, ওনারা এই বারবারই বলেছেন যে ডক্টর কাদের, ওনারা বারবারই বলেছেন যে এই সাম্প্রদায়িক রাজনীতি বিশেষ করে জামাত ইসলামের আমাদের হাতে সময় নেই। আমি অত্যন্ত দুঃখিত, আমাকে শেষ করে দিতে হচ্ছে। দর্শক, আমি অত্যন্ত দুঃখিত। শুভরাত্রি আপনাদেরকে। একাত্তর মঞ্চ থেকে বিদায় নিচ্ছি।